আচ্ছা, তো আগের ক্লাসে আমরা হচ্ছে 14টা সর্বনাম বা 14টা জমির নিয়ে আলোচনা করছিলাম। তো এই 14টা জমির কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এটা আমাদের আহ মুখস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা কারণ আমি বলছিলাম, কারণটা হচ্ছে যে আরবিতে আমরা যখন এই যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট গঠন করতে যাব, তো এই ভার্বের সবসময় এরকম 14টা ফর্ম পাবো আর কি। যেমন তুমি যদি পাস্ট টেন্সের যে কোনো একটা ভার্ব গঠন করতে যাও, সেখানে দেখবা যে 14টা ফর্ম আছে। তো প্রত্যেক ক্ষেত্রে এই 14টা ফর্ম অ্যাপ্লিকেবল হবে। এবং এই 14টা ফর্ম ব্যবহার করেই মানে আমাদের হচ্ছে একটা আরবিতে মানে একটা বাক্য গঠন করতে হবে আর কি। তো এই জমির গুলা এভাবে এক নিঃশ্বাসে মুখস্থ করতে হবে। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুম না, আনা নাহনু। এবং কোনটা কোন ক্ষেত্রে ইউজ হয় এটাও মনে রাখতে হবে। এখন এটা মনে রাখাটা একটু সহজ আছে। হওয়ার কারণটা হচ্ছে, যেমন দেখো শুরু হয় এভাবে যে প্রথম 6টা সব গয়ব, তারপর এগুলো সব হাজির, আর তারপর এগুলা হচ্ছে মুতাকাল্লিম। তারপর ওয়াহিদ মুজাক্কার গয়ব, তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তারপর ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তারপর জমা মুয়ান্নাস গয়ব। তারপর আসতেছে হাজিরে একইভাবে ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। তো আমি যদি এখন বলি তোমাদেরকে যে আংতুন্না, এটা কিসের, মানে এটার সিগাটা কি, কেউ বলতে পারবা? চ্যাটে লিখতে পারো। তা এই এই 14টা মনে করে পড়ছি, কিন্তু হ্যাঁ। ঝামেলা হইলো। আবার একটু এক্সপ্লেইন করো ভালো মতো আর কি। আচ্ছা, এক্সপ্লেন করবো, এক্সপ্লেনেশনটা আচ্ছা আবার দিচ্ছি, ঠিক আছে। এক্সপ্লেইন মানে এক্সপ্লেনেশনটা হচ্ছে, হ্যাঁ। শব্দের যে জায়গায় বসে সেই জায়গায় এটা আর কি কি মিন করে আর কি, এই জিনিসটা পার্টিকুলার এই ওয়ার্ডটা। আচ্ছা আচ্ছা, এক্সপ্লেন করতেছি। যে ধরো আমরা বাংলায় বলি না যে আমি কেমন, আমি ভালো আছি, তুমি কেমন আছো। তো এইখানে এই যে তুমি আমি এগুলা কি সর্বনাম? হ্যাঁ হ্যাঁ। তো এই কাজটাই বেসিক্যালি আরবিতে করতেছে হচ্ছে এই জমির, বুঝছো? ও, বুঝতে পারছি, যেমন কিন্তু আমি যদি, হ্যাঁ, আচ্ছা এই জায়গায় যে তুমি 14টা বলছিলে ওই জায়গায় তো কয়েকটা আবার সেম আছে। সেম আছে, হ্যাঁ সেম আছে। এই যে এই তোমার হুমা এই, দুইবার আছে, তারপর হ্যাঁ, আংতা তোমার দুইবার, দুইবার আছে আর আংতুম দুইবার। আংতুমা দুইবার আছে। হ্যাঁ আচ্ছা, এই যে এটা দেখতেছো যে কার্সরটা যেখানে, এইটা হচ্ছে আংতা, বুঝছো? হ্যাঁ আংতা। আর এটা হচ্ছে মানে ছেলেদের ক্ষেত্রে, মানে মুজাক্কারের ক্ষেত্রে। আর এটা যে দেখতেছো এটা হচ্ছে আংটি আর কি, মানে শেষে জের। এটা শুরু শেষে জবর, এটা শেষে জের। তো ওকে। ওটা আমরা পড়ে হচ্ছে আংতে। আর আর এই ওই যে হুমা হুমা। হুমা, হুমা হুমা একই। আর আংতুমা আংতুমা একই। একই হওয়ার কারণ আছে আর কি, বলতেছি। যেমন ধরো যে আমার সামনে ধরো দুইজন ছেলে আছে, বা হ্যাঁ ধরো দুইজন মেয়ে আছে, বুঝছো? হ্যাঁ তো এখন আমি যদি তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কেমন আছো, হ্যাঁ। তো এটা কি, এটা হচ্ছে যে হাজিরের, হাজির মিন করতেছে মানে ইয়া মধ্যম পুরুষ, তাই না, যেহেতু সামনে উপস্থিত আছে। বুঝতে পারছি, এই ক্ষেত্রে দুইটা সেম। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আমরা দুইটা একই, মানে ছেলের ক্ষেত্রেও তোমরা বলি, মেয়ের ক্ষেত্রেও তোমরা বলি। কিন্তু এটা পার্থক্য এই জন্য এই দুইটা একই হয়ে যায় আর কি। তো এই মানে যখন দুইজন বলা হয় তখন আর কি মানে একই মানে জমিটা ব্যবহার করা হয়। এইবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার, সামনে আগে তো। আর আরেকটু ক্লিয়ার করে দিই, যেমন যদি আমি বলি যে আমি ভালো আছি, তো এই ক্ষেত্রে যে আমি হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, মানে আমি নিজে বলছি, তো সেক্ষেত্রে আমরা আরবিতে হচ্ছে আনা ব্যবহার করবো, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো আর উপর তোমার কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, এগুলো বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বলো তো যে এই হুন্না, এই হুন্নাটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? চ্যাটে লিখতে পারো অথবা মুখে বলতে পারো। তারা সকল মহিলা। আবার একটু বলো তো। তারা সকল মহিলা। হ্যাঁ, তারা সকল মহিলা, এটাকে আরবিতে আমরা কি বলবো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, মানে জমা মুয়ান্নাস গয়ব, বুঝছো? এই এটা বুঝতে হবে। আরবি,
হ্যাঁ হ্যাঁ, একই, জাস্ট আরবি গুলো মুখস্থ রাখার চেষ্টা করবা। কারণ কারণ আছে যে হচ্ছে যখন আমরা ভার্ব করবো, বুঝছো, তখন কিন্তু হচ্ছে বিষয়টা হয়ে যাবে এরকম যে তারা সকল মহিলা সাহায্য করলো। মানে এটা হবে ধরো নাসর ও হুন্নার ক্ষেত্রে, বুঝছো, মানে আমি ভার্ব ফর্মটা বললাম আর কি, এই সর্বনাম গুলার ভার্ব ফর্মও আছে। তো তখন হচ্ছে আরবিটা বলাই সহজতর হয়, যে বাংলাতে বলে একটু বড় হয়ে যায়, বুঝছো। তো এই জন্য হচ্ছে আরবি গুলা মুখস্থ রাখবা। তো আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তো পরের গুলা রিক্যাপ করলাম। আজকে হচ্ছে আমরা নতুন ক্লাস শুরু করতেছি। তো আজকে হচ্ছে আমরা বাক্য গঠনের, আমরা যেহেতু হচ্ছে শব্দগুলো মোটামুটি শিখে গেছি, তো এখন আমরা আস্তে আস্তে বাক্য গঠনের দিকে মুভ করবো, বুঝছো। তো একটা বাক্যের মধ্যে আমরা কি কি ব্যবহার করি তোমরা বলো তো, যে ধরো বাংলায় বলো বা ইংলিশে বলো, সব ক্ষেত্রে কিন্তু তিনটা জিনিসই ব্যবহার করা হয়, কি কি বলো তো? সাবজেক্ট, ভার্ব আর বাকি অংশ। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। তো আরবি তো একই ফর্ম, শুধু আরবিতে বিষয়টা হচ্ছে যে আরবিতে ভার্বটা আগে আসে আর বাকিগুলা পরে আসে। তো এটা এক এক ভাষার এক এক ভাষার এক এক গঠনশৈলী থাকবে, সেটাই স্বাভাবিক। তো আরবিতে যে হচ্ছে মানে নাম, মানে নাম বোঝাতে যে কিছু ব্যবহার করা হয়, যে আমরা পড়ছিলাম ইসিম। তো ইসিমটা হচ্ছে বিশেষ্য। তো এই ইসিমটাকে হচ্ছে উৎপত্তির বিবেচনায় তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা বাংলায় পড়ছিলাম নামবাচক বিশেষ্য, তারপর ক্রিয়াবাচক বিশেষ্য, এরকম। তো এরকম হচ্ছে আরবি তো ইসিমের ভাগ আছে। তো উৎপত্তি বিবেচনায় ইসিমটা তিন প্রকার। তো তিন প্রকারটা কি? তিন প্রকার হচ্ছে এই যে এখানে লেখা আছে, আমি হাইলাইট করে দিচ্ছি। কোনো কারণে হাইলাইট হচ্ছে না। আচ্ছা, তাহলে জুম করে দিচ্ছি। দেখো, প্রথমটা হচ্ছে ইসমে জামেদ। আমি আবার বলতেছি ইসমে জামেদ। দ্বিতীয়টা হচ্ছে ইসমে মুশতাক, ইসমে মুশতাক। আর তৃতীয়টা হচ্ছে ইসমে মাসদর। উচ্চারণগুলো কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো ইসমে জামেদ কাকে বলা হচ্ছে, ইসমে মুশতাক কাকে বলা হচ্ছে, আর ইসমে মাসদার কাকে বলা হচ্ছে। তো এটা, এই ভাগগুলো করা হয়েছে উৎপত্তি বিবেচনায়। মানে ধরো আমি একটা শব্দ বললাম, যে ধরো কি বলা যায়, যে ধরো এই যে ইয়া আলম, আমরা আমরা বাংলায় বলি না যে আলিম। আলিম মানে কি, যে হচ্ছে জ্ঞানী, তাই না? তো ওইটারই ভার্ব হচ্ছে ইয়া আলম। মানে দেখো এখানেও কিন্তু এই যে আলিফ লাম মিম, এই তিনটা শব্দ আছে। তো এই ইয়ালাম হচ্ছে ভার্বটা। তো ইয়ালাম, তারপর এখান থেকে আরেকটা শব্দ আসলো মুয়াল্লিম। মুয়াল্লিম মানে হচ্ছে আরবিতে শিক্ষক, আরবিতে শিক্ষককে মুয়াল্লিম বলে আর কি। যেমন হচ্ছে আমরা হজ যাত্রীদের ক্ষেত্রে দেখি প্রত্যেকটা গ্রুপের সাথে একজন মুয়াল্লিম সাথে থাকে। তো এটাই হচ্ছে বিষয়। তো এরকম মানে কোনটা থেকে অন্য শব্দ সৃষ্টি হতে পারে, সৃষ্টি হতে পারে না, বা কোনটা একদম মানে ইউনিক শব্দ, এইটার উপর ভিত্তি করে হচ্ছে কয়েকটা ভাগ আছে আর কি। আচ্ছা, আচ্ছা, তো শুরুতে এই আমরা আসছি আচ্ছা, মুশতাকের পরেরটা কি বললো জানি? মাস, এটা কি? মাসদার। ও, মাস্টার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো শোনো, এখন ইসমে জামেদটা কি? ইসমে জামেদ হচ্ছে এমন ইসিম বা এমন বিশেষ্য যেটা থেকে কোনো শব্দ বের হয়েও আসে না, এবং তা কোনো শব্দ, এবং তা অন্য কোনো শব্দ থেকে বেরও হয় নাই। মানে ওইখান থেকে নতুন কোনো শব্দ বেরও হবে না, বা ও অন্য কোনো শব্দ থেকেও বের হয়ে আসেনি। ও হচ্ছে একদম সম্পূর্ণ নিজস্ব একটা শব্দ, বুঝছো। মানে সোজা কথা বললে ওর সাথে অন্য কোনো শব্দের সম্পর্ক নাই। ওখান থেকে কোনো শব্দ বের হবে না, ওখান থেকে কোনো শব্দ সৃষ্টিও হবে না। এবং ও হচ্ছে অন্য কোনো শব্দ থেকে সৃষ্টি হয়নি, একদম ভাষার শুরু থেকে ও হচ্ছে নিজস্বতা বজায় রেখে আছে। তো এরকম ইসমে জামেদের উদাহরণ আমরা পাচ্ছি হচ্ছে কিতাব। কিতাব মানে একটা বই। তারপর হচ্ছে কলম। কলম মানে কলম। তারপর হচ্ছে এটা সম্ভবত হচ্ছে জাহার, মানে একটা ফুল, বুঝছো। তো এগুলা হচ্ছে ইসমে জামেদ। তারপর আমরা পাবো হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক হচ্ছে এমন ইসিম যা অন্য কালিমা থেকে বিশেষ পদ্ধতিতে বের হয়ে ইসিমের রূপ ধারণ করে। আচ্ছা, তো ইসমে মুশতাকটা কি? ইসমে মুশতাকটা মানে হচ্ছে ও আসলে ইসিম ছিল না, ও ছিল অন্য একটা ফর্ম। তো সেইখান থেকে, মানে ধরো ভার্ব ছিল, ধরো ফিইল ছিল। তো
তো ফিএল একটা বিশেষ পদ্ধতিতে পরিবর্তন হয় যখন ইসিমের রূপ ধারণ করে, তখন সেটাকে বলা হচ্ছে ইসমে মুশতাক। যেমন উদাহরণ এখানে দেখতে পাচ্ছ, যেমন ইয়া আলম মানে হচ্ছে তিনি একজন পুরুষকে শিক্ষা দেন। তো সেইখান থেকে একটা বিশেষ পদ্ধতিতে ইসিম বের হয়ে গেল, মানে সেই ফিএলটা একটা বিশেষ পদ্ধতিতে হয়ে গেল ইসিম। সেখান থেকে আমরা পেলাম কি মুআল্লিম। মুআল্লিম মানে কি, তিনি একজন শিক্ষক। তো মুআল্লিম শব্দটার বাংলা প্রতিশব্দই হচ্ছে শিক্ষক, আর ইয়া আলম হচ্ছে সেটা ক্রিয়া। তো যেসব ইসিম অন্য একটা কালিমা থেকে বিশেষ পদ্ধতিতে বের হয়ে ইসিমের রূপ ধারণ করলো, সেটাই হচ্ছে ইসমে মুশতাক। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি যে ইটের মতো, যে আমাদের যে ধাতু ছিল না, ওরকম টাইপের কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, যে প্রত্যয় ওই ওগুলা যোগ করে আর কি। আর তারপর আছে হচ্ছে ইসমে মাজদার। এইটা হচ্ছে মুশতাকের উল্টাটা আর কি। যে এটা এমন একটা ইসিম যা অন্য কোনো শব্দ থেকে বের হয়ে আসে নাই, মানে ও হচ্ছে বের হয়ে আসার দিক থেকে স্বতন্ত্র, কিন্তু ওখান থেকে নতুন একটা শব্দ বের হবে। কি বের হবে? নতুন একটা ফিইল নির্গত হবে আর কি। মানে ধরো সেটা হচ্ছে এই যে আন নাসরুন। আন নাসরুন মানে এই শেষে একটা নুন হওয়ার কথা ছিল, যাই হোক। তো আন নাসরুন মানে হচ্ছে সাহায্য করা। এখান থেকে বের হয়ে আসলো নাসর, মানে হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করলো। বুঝছো? মানে এটা হচ্ছে মুস্তাকের উল্টাটা। মুস্তাক ছিল হচ্ছে অন্য কোনো শব্দ ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে ইসিম হলো। আর ইসমে মাজদারটা হচ্ছে সে নিজে ইসিম ছিল, সেখান থেকে কিছু পরিবর্তনের মাধ্যমে ফিএল বের হলো। তো এই পরিবর্তনগুলোর নির্দিষ্ট কিছু নিয়ম আছে। নিয়মগুলো আমারও জানা নেই, আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ, স্যার শিখাবে। তো আমরা আস্তে আস্তে এর পরবর্তীতে শিখতে পারবো ইনশাল্লাহ। তো ইসমে জামেদ, ইসমে মুশতাক, ইসমে ইসমে মাজদার, এই তিনটাতে কোনো সমস্যা আছে? না, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পরের পার্টে মুভ করি। তো তারপর হচ্ছে যেহেতু আমরা ইসিম পড়লাম, তারপর আমরা হচ্ছে ফিইল পড়বো। ফিইল মানে হচ্ছে ক্রিয়া। তো আমরা দেখি, ধরো আমি একটা বাক্য বললাম যে আমি কাজটি করলাম। এইখানে কাজটি করলাম, করলাম করলাম তো ক্রিয়া, কিন্তু এখানে কর্তাকে আমি। আমি। তো এরকম আরবিতে ক্রিয়াকে বলা হচ্ছে ফিইল, এবং ক্রিয়ার কাজ যে সম্পন্ন করে অর্থাৎ কর্তা, তাকে আরবিতে বলা হচ্ছে ফাইল। ফাইল শব্দটার উচ্চারণ আশা করি তুমি এখানে দেখতে পারতেছো, হাইলাইট করে দিলাম। এই যে ফাইল, দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, সেটা- আচ্ছা, তো যে ফিইলের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় ফাইল। যেমন এখানে একটা বাক্য লেখা আছে, এই যে এখানে খেয়াল করো, যে নাসর জাইদা। বুঝছো? তো এইখানে একটু বোঝার বিষয় আছে। বিষয়টা কি, যে এই যে এটা এখন আমরা পড়ি নাই যে ভার্বটা নাসর, তো এইটার মধ্যে তোমার হচ্ছে সর্বনামটা লুকায়িত আছে। বুঝছো? যেমন এই যে নাসরো এই শব্দটা আমরা ব্যবহার করি তখন যখন হচ্ছে আমরা ওয়াহিদ মুজাক্কার গয়েব ব্যবহার করি। মানে এখানে একটা হুয়া ছিল, বুঝছো? এই যে লেখা আছে যে এখানে হুয়া হচ্ছে জমির ফাইল, সেটা। এটা কি বুঝতে পারছো? তো বলবো হ্যাঁ, আরেকবার আচ্ছা, আবার বলতেছি যে এই পার্টটা আসলে আমরা এখনো পড়ি নাই, কিন্তু এই যে নাসরো শব্দটা দেখছো না, নাসরো, হ্যাঁ, এইটা আমরা হচ্ছে মানে এই ভার্বটা আমরা তখন ব্যবহার করি যখন আমরা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েব ব্যবহার করি। বুঝছো? ওয়াহিদ মুজাক্কার গয়েবের ক্ষেত্রে এই নাসরো ভার্বটা ব্যবহৃত হয়। তো সেইখানে মানে সেই সেইটা সংশ্লিষ্ট জমিটা কি, হুয়া, তাই না? হুম, তো এইখানে এই হুয়াটা হচ্ছে ফাইল। এই যে লেখা আছে হুয়া জমির হচ্ছে ফাইল। অর্থাৎ কর্তা। তারপর হ্যাঁ, কর্তা। এখানে হুয়াটা হচ্ছে কর্তা। এই বাক্যটার অর্থ জানেন, নাসর জাইদা মানে সে একজন পুরুষ জায়েদকে সাহায্য করলো, বা সোজা কথায় সে জায়েদকে সাহায্য করলো। তো সেটা হচ্ছে এই ভার্বটার মধ্যেই লুকায়িত ছিল, যার কারণে আমরা হচ্ছে আলাদাভাবে আর হুয়া লিখতে হয় নাই আর কি। বুঝতে বুঝছো? পারছি। আচ্ছা, তারপর আরেকটা বাক্য লেখা আছে যে নাসর জাইদা। এই যে মানে এটা আমিও পড়তে পারতেছি না, মানে এটা আমার ভোকাবুলারিতে নাই। তো সেটার অর্থ দাঁড়ায় যে জায়েদ আমাদেরকে সাহায্য করলো। তো এখানে হচ্ছে জায়েদটা ফাইল। বুঝছো? হ্যাঁ, তো এটাই এটাই ছিল ফাইলের বিষয়, অনেক সহজ বিষয়। তো তারপর হচ্ছে আমরা মেইনলি যে এই বিষয়টা এখন দরকার আমাদের, টেন্স। মানে আরবিতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্রিয়াটা। বুঝছো? তো ক্রিয়াটা শিখতে পারলেই মোটামুটি বাক্য গঠন করাটা সহজ হয়ে যায়, এবং ক্রিয়ার এতগুলা রূপ হয়। লাইক আমরা ইংরেজিতে কিন্তু টেন্স পড়ছি, তাই না, যে হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স।
তারপর পাস্ট টেন্সের আবার 4টা ভাগ, ফিউচার টেন্সের 4টা ভাগ, আবার প্রেজেন্ট টেন্সেরও 4টা ভাগ। তো পাস্ট টেন্সের হচ্ছে 4টা ভাগ ছিল পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম আরবিতেও ভাগ আছে, ওই ভাগগুলো আমরা এখন শিখবো। ঠিক আছে? আচ্ছা, তো আরবিতে টেন্সকে বলা হচ্ছে এই যে এই শব্দটা, সেটা হচ্ছে জমানা। আমরা বলি না যে শেষ জামানা চলে আসছে? হ্যাঁ, সময় আর কি বুঝাচ্ছ নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো আরবিতেও এই জামানা মানে হচ্ছে কাল, কাল বা টেন্স একই কথা। তো আরবিতে টেন্স 3 প্রকার হয়। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মাদি, বা এটাকে বলতে পারো মাজি। তারপর হাল, তারপর হচ্ছে এটা হচ্ছে মুস্তাকবেল। উচ্চারণগুলো আবার বলছি, একটু কঠিন আছে লাস্টেরটা, যে মাজি, হাল, মুস্তাকবেল। উচ্চারণ কি বুঝতে পারছো? মাঝি, হাল, মুস্তাকবেল। হ্যাঁ, এই যে মুস্তাকবেল। তো মাজি মানে হচ্ছে অতীতকাল, হাল মানে বর্তমানকাল, মুস্তাকবেল মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো যেহেতু কাল 3 প্রকার, তো ফিলও প্রধানত 3 প্রকার হবে। তো সেগুলোকে বলা হচ্ছে মাদি। এই যে এখানে পাচ্ছ হচ্ছে মাদি। মাজি মানে হচ্ছে অতীতকাল বাচক ক্রিয়া। তারপর এটা হচ্ছে মুদর রে, এটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া। এবং এটা হচ্ছে আমর, এটা মানে হচ্ছে আদেশ সূচক ক্রিয়া। উচ্চারণগুলো কি ক্লিয়ার? আচ্ছা, ওই দুইটা সেম হয়ে গেল না তাহলে? হ্যাঁ, মানে এই ক্ষেত্রে দুইটাতে, মানে কাল বুঝাতেও যে মাঝি ব্যবহার করা হয়, ফিল বুঝাতেও সেই মাঝি ব্যবহার করা হয় অতীতকালের ক্ষেত্রে আর কি, সেম। ও, আচ্ছা। আচ্ছা, তো উচ্চারণগুলো হচ্ছে আমি আবার বলে দিচ্ছি যে আহ জমানা 3 প্রকার, মাদি, মাজি, হাল, মুস্তাকবেল। আর ফিইল 3 প্রকার, মাজি, মুদররে, আমর। তো মাজি দ্বারা অতীতকাল বাচক ক্রিয়া বোঝায়, যেমন নাসরতা, এটা হচ্ছে নাসরতা লেখা আছে, আমি সাহায্য করলাম। তারপর মুদররে, মুদররে, বা এটা বলতে পারে যে মুজররে। তো এটা দ্বারা বর্তমান ও ভবিষ্যৎ কালবাচক বোঝায়। মানে বর্তমান ও ভবিষ্যৎ একই ক্রিয়া দ্বারা নির্ধারণ করা যায়, নির্দেশ করা যায়, কিন্তু সেটার হচ্ছে ভিতর ভিতর পার্থক্য আছে আর কি। যেমন হচ্ছে যে না না সরো, মানে আমি সাহায্য করছি বা করব। তারপর আমর, আমর মানে হচ্ছে আদেশ সূচক ক্রিয়া, মানে হচ্ছে বাংলাতে আমরা যেটাকে অনুজ্ঞা বলি। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমি পরের পার্টটাতে যাচ্ছি আর কি। হ্যাঁ, এ পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা। ও, আচ্ছা, এখানে হচ্ছে তোমার আমরের একটা উদাহরণ দেওয়া ছিল। এবারে এটা মেবি হচ্ছে আনাসারো বা আনসার, আনসর, এটা কিছু একটা হবে আর কি। তো দেখি আস্তে আস্তে শিখবো আমরা। তো এখন আমরা পড়বো হচ্ছে ফিএলএ মাজি, বুঝছো? এটাই এখন আমাদের মূল, মানে বুঝার বিষয়, ফিএলএ মাজি। তো ফিএলএ মাজিকে আমরা 6 ভাগে ভাগ করছি। মানে হচ্ছে অতীতকাল বাচক ক্রিয়াকে আমরা 6 ভাগে ভাগ করছি। সেটা কি? সেটা হচ্ছে মাজি মতলব, মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তেমররি, মাজি ইহতেমালি, মাজি তামান্নাই। দেখো আমি হাইলাইট করে দিচ্ছি যাতে একটু পার্থক্য করা সহজ হবে। শুরু হচ্ছে মাজি মতলব, এটা উচ্চারণ হচ্ছে মাজি মতলব। তারপর মাজি করিব, মাজি করিব। তারপর আস্তে আস্তে হচ্ছে মাজি বাইদ। উচ্চারণগুলো খেয়াল রেখো, মাজি বাইদ। তারপর হচ্ছে মাজি ইস্তেমররি, মাজি ইস্তেমররি, মাজি ইহতেমালি। তারপর আসবে হচ্ছে মাজি তামান্নাই, মাজি তামান্নাই। আচ্ছা, তো দেখো, ফিইলে মাজি 6 প্রকার, অর্থাৎ অতীতকালবাচক ক্রিয়া আরবিতে 6 প্রকার। 6 প্রকার গুলো হচ্ছে মাজি মতলব, সেটা কি? সাধারণ অতীতকাল, যেমন নাসরো, সে একজন পুরুষ সাহায্য করলো। তারপর হবে মাজি করিব, মানে এটা হচ্ছে নিকটবর্তী অতীতকাল, মানে অতীতকালে সংঘটিত হয়েছে কিন্তু খুবই নিকটবর্তী, মানে অনেকটা পারফেক্ট টেন্সের মতো আর কি। তো সেটা হচ্ছে
আরবিতে বলা হবে এভাবে যে কদ নাসর। তারপর আসবে হচ্ছে মাজি বাইদ, দূরবর্তী অতীতকাল, যেমন সে একজন পুরুষ অনেকদিন আগে সাহায্য করছিল, তো সেটা হবে কানা নাসর। তারপর আসবে হচ্ছে মাজি ইস্তেমররি, মানে চলমান অতীতকাল, মানে কন্টিনিউয়াস টেন্স, যেমন কানা ইয়া নাসর, সে একজন পুরুষ সাহায্য করতেছিল। তারপর মাজি ইহতেমালি, সম্ভাবনা সূচক, মানে হয়তোবা কাজটা হয়েছিল। তো এটা সম্ভবত লেখা হচ্ছে না লানামা লানা লানামা নাসর, সম্ভবত সে একজন সাহায্য করলো। উচ্চারণটা একটু ভুল থাকতে পারে, ভুল হলে আমি পরবর্তীতে ঠিক করে দিব, সমস্যা নেই। আর মাজি তামান্নাই, আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, যেমন লাইতামা নাসর, সম্ভবত লেখা আছে সে একজন পুরুষ যদি সাহায্য করতো। আর এই যে ফেইল, এই যে ফাইল মানে কর্তা, জানা আছে নাকি জানা নাই, এর ভিত্তিতে আবার ফেইল কে দুই ভাগে ভাগ করা হয়েছে, মারুফ আর মাজহুল। মারুফ মানে হচ্ছে কর্তা জানা আছে, আর মাজহুল মানে হচ্ছে কর্তা জানা নাই। ফিল আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে ইতিবাচক নাকি নেতিবাচক। তো এটা ইতিবাচক মানে হচ্ছে হ্যাঁবাচক, নেতিবাচক মানে নাবাচক, এটা তো আমরা সবাই জানি। তো ইতিবাচককে আরবিতে বলা হয় ইসবাত, আর নাবাচককে বলা হচ্ছে নাফি। তো দেখো এই পর্যন্ত আমি আরেকবার রিভিউ করতেছি যে ফেইলে মাঝি 6 প্রকার: মাঝি মতলব, মাঝি করি, মাঝি বাইদ, মাঝি ইস্তেমরারি, মাঝি ইহতেমালি, মাঝি তামান্নাই। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি, 6 প্রকার। আচ্ছা, এই মানে আমরা হচ্ছে বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে মাঝি মতলব। তো এটা হচ্ছে সাধারণ অতীতকাল। তো একটা জিনিস হয়তো বা খেয়াল করছে যে সবগুলোতেই কিন্তু এই যে নাসর শব্দটা আছে, বুঝছো? শুধু নাসরের আগে বিভিন্ন পার্ট যোগ করে আমরা হচ্ছে অন্য, মানে মাঝি, মাঝির অন্য ফর্ম গুলো গঠন করতে পারবো। তো আমরা আচ্ছা, মূলত হচ্ছে এই সাধারণ। হ্যাঁ, না, আমি বলো বলো। বলছিলাম এই খ্রিস্টানদেরও তো নাছারা বলা হয়, ওইটার বানান কি অন্যরকম? ও, ইহুদি ইয়াহুদ। নাসর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাসরও মানে তো সাহায্য করা। তো এটা হয়তো বা কোনো প্রেক্ষাপট থাকতে পারে, তো বলতে পারতেছি না। হইতে পারে। আমি শুরুর দিন যেদিন থেকে শুনছি সেই দিন থেকেই এটা ভাবতেছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে নাসরও মানে কিন্তু সাহায্য করা, এটা একটা ভার্ব, বুঝছো? এটার মানে এটা যে ইসিম ফর্মটা মানে বিশেষ্য, সেটা হচ্ছে আনসার। হ্যাঁ হ্যাঁ, আনসার তো করছি, এটা সাহায্যকারী। আর হ্যাঁ, খ্রিস্টানদের যে আমরা হচ্ছে নাসরও বলতেছি, সেটা কিন্তু মানে ভার্ব বোঝাচ্ছে না, তো ওটা কিন্তু ক্রিয়া বুঝাচ্ছে না, ওটা কিন্তু বিশেষ্য বুঝাচ্ছে। তো এটা কিন্তু আলাদা কাহিনী, তাই না? হ্যাঁ, ওইটা আবার ওইটা হইতে পারে সিন দিয়া, হয়তো নাসরও। এটা তো সদ হ্যাঁ, দিয়ে। বা এটা হতে পারে যে ওই যে ইহুদি ভাষার যে কোনো একটা ইয়ে হতে পারে, মানে হিব্রু ভাষার আর কি বেসিক্যালি। আচ্ছা, দেখি ওটা, ভালো কথা বলছি, দেখি ঘাটাঘাটি করে দেখবো নি কি আসে। তো এই মাঝি 6টা প্রকার ভিত্তিতে তো সমস্যা নেই, তাই না? আমরা মূলত মাঝি মতলব শিখবো, বাকিগুলো আস্তে আস্তে শিখে যাবে, বুঝছো? মানে ওটা মাঝি মতলব ঠিক মতো শিখলে বাকিগুলো এমনি শিখে যাবে আর কি। তো 6টা প্রকার ভিত্তি ক্লিয়ার, তাই না? হ্যাঁ আচ্ছা, তো এই যে ফেলের হচ্ছে এই ফাইল জানা থাকার ক্ষেত্রে, জানা না জানা থাকার ক্ষেত্রে, অর্থাৎ কর্তার উপস্থিতি অনুপস্থিতির ক্ষেত্রে ভিত্তিতে এই ফেলটা 2 প্রকার। সেটা হচ্ছে মারুফ আর মাজহুল। তো এরকম একটা পড়ছিলাম আমরা যে হচ্ছে মারিফা নাকেরা, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট, তাই না? তো ওইটার সাথে এটা একটু পার্থক্য করতে হবে। এটা হচ্ছে মারুফ আর এটা হচ্ছে মাজহুল। মারুফ মানে কর্তা জানা আছে, আর মাজহুল মানে হচ্ছে কর্তা জানা নেই। যেমন এই যে উদাহরণ দেওয়া হচ্ছে নাসরও, সে একজন পুরুষ সাহায্য করলো, আর তারপরে একটা ভার্ব দেওয়া আছে একজন পুরুষকে সাহায্য করা হলো। মানে বেসিক্যালি অ্যাক্টিভ টেন্স আর প্যাসিভ টেন্সের মতো বিষয়টা, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারলাম। এই যে একটু আগে আমরা একটা বাক্য দেখছিলাম হচ্ছে এই যে আহ কোথায় যেন গেল, এই যে নাসরও জাইদা, এই যে উমুর আমুরো মতো লেখা আছে, নাসরও জাইদা আমুরো। তো জায়েদ আমরকে সাহায্য করলো। তো এখানে জায়েদ ছাড়াও কিন্তু বাক্যটা হতে পারতো যে নাসরও আমুরো, মানে কেউ আমুরকে সাহায্য করলো। তো সেক্ষেত্রে এটা হতো মাজহুল, বুঝছো? যদি হচ্ছে কর্তা জানা না থাকতো। ওই বাক্যটা কিন্তু প্যাসিভ টেন্সে ছিল আর কি। আর ফেল হচ্ছে ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে, এর ভিত্তিতে 2 প্রকার: ইসবাত আর হচ্ছে নাফি। তো এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আমরা প্রত্যেকটা ফিলকে 4 ধরনের করতে পারি আর কি। তো দেখো, যেমন ফিলে মাঝি মতলব,
মানে হচ্ছে সাধারণ অতীতকালবাচক ক্রিয়া যেটা, সেটাকে আমরা চারটা ধরন করতে পারি। তো ওই চারটা ধরন আমি আলাদা করে দিচ্ছি, এখানে আলাদা করা নাই। যে ইসবাত, ফেলে, মাজি, মতলব, মারুফ, এটা একটা পার্ট। তারপর ইসবাত, ফেলে, মাজি, মতলব, মাজহুল, এটা একটা পার্ট। তারপর বাকি দুইটা হয়তো বা বুঝতে পেরে গেছো, যে নাফি, ফেলে, মাজি, মতলব, মারুফ, এটা একটা পার্ট। তারপর নাফি, ফেলে, মাজি, মতলব, মাজহুল, এটা আর একটা পার্ট। তো বিষয়গুলোর অর্থ বুঝতে হবে। ইসবাত, ফেলে, মাজি, মতলব, মারুফ মানে হচ্ছে সাধারণ অতীতকালবাচক ক্রিয়া। তারপর এটা হচ্ছে অ্যাক্টিভ টেন্সে আছে, মানে কর্তা জানা আছে। আর ইসবাত মানে হচ্ছে ইতিবাচক। তারপর ইসবাত, ফেলে, মাজি, মতলব, মাজহুল মানে হচ্ছে প্যাসিভ টেন্স, সাধারণ অতীতকালবাচক আর আহ ইতিবাচক ক্রিয়া। তারপর নাফি, ফেলে, মাজি, মতলব, মারুফ মানে হচ্ছে সবই ঠিক আছে, জাস্ট নেতিবাচক ক্রিয়া, সাধারণ অতীতকালবাচক আর অ্যাক্টিভ টেন্স। তারপর হচ্ছে মানে কর্তা জানা আছে। আর নাফি, ফেলে, মাজি, মতলব, মাজহুল মানে হচ্ছে নেতিবাচক। ফেলে, মাজি মানে মাজি মতলব মানে হচ্ছে সাধারণ অতীতকাল বুঝায়, আর মাজহুল মানে হচ্ছে কর্তা জানা নেই। তো আজকের পড়াটা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত তো ক্লিয়ার আশা করি। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। তো পুরো পড়াটাকে আমি একবার রিভিউ করে দিচ্ছি। আজকে আমরা মূলত কি কি শিখলাম। আজকে আমরা হচ্ছে ইসিমের প্রকারভেদ শিখলাম। ইসিম তিন প্রকার: ইসমে জামেদ, ইসমে মুশতাক, ইসমে মাসদার। ইসমে জামেদ হচ্ছে যা থেকে অন্য কোনো শব্দ বেরো হয়নি বা অন্য কোনো শব্দ থেকে সেটাও বের হয়ে আসেনি, সেটাকে বলা হচ্ছে ইসমে জামেদ। তারপর ইসমে মুশতাক আমরা পেলাম যে অন্য কোনো শব্দ থেকে বের হয়ে এসে ইসিম ধারণ হয়েছে, যেমন ইয়া আলম থেকে মুআল্লিম আসলো, তো মুআল্লিম হচ্ছে একটা ইসমে মুশতাক। আর ইসমে মাসদার হচ্ছে এখান থেকে অন্য একটা ফিল নির্গত হবে, যেমন আন নাসরু থেকে নাসরো মানে হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করলো, তো আন নাসরুটা হচ্ছে ইসমে মাসদার। তারপর আমরা করলাম হচ্ছে ফাইল। ফাইল হচ্ছে কর্তা, যে ফিলের কাজ সম্পন্ন করে তাকে বলা হচ্ছে ফাইল। যেমন এই যে নাসর জাইদাতে, জাইদ সে একজন পুরুষ জাইদকে সাহায্য করলো, তো এখানে ছিল হুয়া, জমিটা হচ্ছে ফাইল। তারপর আমরা হচ্ছে জমানাতে চলে আসলাম। জমানা মানে টেন্স। টেন্স তিন প্রকার: মাজি, হাল, মুস্তাকবেল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তো ওটার ভিত্তিতে ফিল তিন প্রকার: মাজি, মুদররে, আমর। তো মাজি হচ্ছে অতীতকালবাচক ক্রিয়া, মুদররে দিয়ে বোঝায় হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালবাচক, আর আমর দিয়ে হচ্ছে আদেশসূচক ক্রিয়া। তারপর আমরা ফিইলে ছয়টা ভাগ করলাম, মানে হচ্ছে ফিইলে মাজি ছয়টা ভাগ: ফিইলে বা ফিইলে মাজি মতলব, ফিইলে মাজি করি, ফিইলে মাজি বাই। আচ্ছা, ফিলটা বাদ দিই। মাজি মতলব, মাজি করি, মাজি বাই, মাজি ইস্তেমররি, মাজি ইহতেমালি, মাজি তামান্নাই, এগুলো ছিল হচ্ছে ফিইলের ছয়টা ভাগ। তারপর ফাইল জানানো দেখার ভিত্তিতে হচ্ছে দুই প্রকার ফিল, সেটা হচ্ছে মারুফ, মাজহুল। এটা মেবি এটা অনেকটা ওই যে অ্যাক্টিভ প্যাসিভের মতো। আর তারপর ইতিবাচক অথবা নেতিবাচকতার ভিত্তিতে আমরা পেলাম হচ্ছে ইসবাত আর নাফি। তো সবগুলাকে কম্বাইন পেলে আমরা চারটা ফর্ম পেলাম, যে একটা ফেল চার ধরনের হতে পারে, মানে সাধারণ মাজি মতলকে বা যে কোনো কিছুর আর কি। তো ইসবাত ফেলে মাজি মতলব মারুফ, ইসবাত ফেলে মাজি মতলব মাজহুল, নাফি ফেলে মাজি মতলব মারুফ, নাফি ফেল নাফি ফেলে মাজি মতলব মাজহুল। তো এরপরের ক্লাসে আমরা যা করব সেটা হচ্ছে এই ইসবাত ফেলে মাজি মতলব মারুফটা কিভাবে গঠিত হয় সেটা আলোচনা করব, বুঝছো। তার আগে আমি হচ্ছে এই গ্রুপে কিছু ভোকাবুলারি দিয়ে দেওয়া হবে, এই ভোকাবুলারি তোমরা শিখে নিবা আস্তে আস্তে, যাতে পরবর্তীতে সহজ হয় আর কি। এখানে বলে দিচ্ছি যে আন নাসরু মানে সাহায্য করা, আজ জরাবু মানে হচ্ছে প্রহার করা, আল ফাতহু মানে হচ্ছে খোলা। তারপর এটা সম্ভবত আল খরুজ মানে বের হওয়া। তারপর আদ দাকুল মানে প্রবেশ করা। আল কতল মানে হচ্ছে হত্যা করা। তো এগুলাই ছিল হচ্ছে আজকের ক্লাসের কন্টেন্ট। তো আজকের ক্লাসে কোনো প্রবলেম মানে কোশ্চেন ছিল? না, যা ছিল সেটা তো মাঝখানে করলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, কালকের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর আজকে যা পড়লাম এগুলা মুখস্থ করে ফেলো, আস্তে আস্তে একটু মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ করা ছাড়া তো অ্যাকচুয়ালি উপায় নেই। বুঝে মুখস্থ করলে এমনি মনে থাকবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।